আজকের এপিসোড একটু জ্ঞানবাজি টাইপের, মানে একটা জ্ঞান হচ্ছে, বাট সেটা করা দরকার। বিকজ এইগুলো যদি মাথায় না ঢোকানো হয়, আমার মনে হয় না র্যাশনাল ফাইন্যান্স, যে অনেক বলে না আমি ফাইন্যান্স কিছু বুঝি না, ভালো ভালো ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় লয়ার আমার এসে বলে যে ফাইন্যান্স আমি কিছু বুঝি না। না বোঝার কোনো কারণ নেই, বুঝতে চাইলে বোঝা যায়। আজ ওই নিয়ে আলোচনা, রুলস অফ মানি। প্রথম কথা হচ্ছে, টাকা রোজগার হলে পর পে ইয়োর সেলফ ফার্স্ট, অর্থাৎ তোমার যে যতটুকু প্রয়োজন আছে সেটাকে তুমি আগে খরচে ব্যবহার করো। এবং সঙ্গে সঙ্গে রুল নাম্বার 2 কিংবা রুল নাম্বার 2ই ধরো, যেটা আমরা মিস করে যাই, কেউই প্রায় করে না, সেটা হচ্ছে লার্ন হাউ টু ইনভেস্ট। লার্ন হাউ টু পুট দ্য মানি অ্যান্ড কিপ ইন দ্য ব্যাঙ্ক সবাই জানে, লার্ন হাউ টু ইনভেস্ট। এবং 3, ডোন্ট হেট ইনভেস্টমেন্টস। আমি অনেককে দেখেছি এই ইনভেস্টমেন্টের কথা বললে, বাবা ওসব আমার দ্বারা হয় না, এটা হেট্রেড আছে। অথচ সবাই কিন্তু পড়াশুনো করে, ইনভেস্ট করে, কেন? চাকরি পাবে, সেখানে কোনো হেট্রেড নেই। বাট পয়সা সারপ্লাস আমি ইনভেস্ট করব, সেখানে একটা হেট্রেড ব্যাপার এসে যায়। ওভার দ্য টাইম ইয়াং জেনারেশন এখনও সেরকমভাবে এগোয়নি, এবং কলেজ লেভেলে এবং স্কুল লেভেলে পড়াশোনাটা হয় না বলে এটা আরও হেট্রেডটা বেড়ে যায়, বলে ও বাবা ও তো শেয়ার বাজারে টাকা লাগায়, মানে এটা ভীষণ একটা হেট্রেড ব্যাপার আছে। প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা 500 টাকার যে নোট পকেটে থাকে কিংবা পাওয়া যায় একটা জায়গায় চাকরি করে কি ব্যবসা করে, তার প্রত্যেকটা 500 টাকার একটা কাজ আছে, একটা কাজ করাতে হয় 500 টাকা দিয়ে। তো দুটো 500 টাকা দিয়ে হয়তো ইনভেস্টমেন্টের কাজটা করাতে হয়, একটা 500 টাকা দিয়ে হয়তো ইন্স্যুরেন্সের কাজটা করাতে হয়, একটা 500 টাকা দিয়ে হয়তো জমাতে হয় ফর দ্য পারপাস অফ সে একটা জমি কিংবা বাড়ি কিংবা একটা ফ্ল্যাট কেনার জন্য। সো এভরি ডলার হ্যাজ এ জব অ্যান্ড উই টেন্ড টু ফরগেট দ্যাট। আর একটু খরচের হাত যেন কম হয়, বেশি খরচের হাত হলে পর কী হবে, কোনো কিছু তো জমানো যাবে না, কোনো কিছু মানে যা আমি রোজগার করছি সব যদি উড়িয়ে দিই তাহলে তো হবে না। শুধু একটা ফোর্স সেভিংস বলে একটা ব্যাপার আছে, বাঙালিরা ও রেকারিং ডিপোজিটে ফোর্স সেভিং করে আমি জানি, আর টাইম টু টাইম ফিক্সড ডিপোজিটস করে, বাট দিজ আর নট ইনভেস্টমেন্টস, দে আর সেভিংস। সেভিংস ডাজ নট গিভ ইউ এক্সট্রা আর্নিংস। সুতরাং একটা গোল সেট করতে হবে যে আমি এইটা বিনিয়োগটা করছি কেন, এবং কবের মধ্যে আমি সেই কেনটা করতে চলেছি। তাহলে একটা গোল সেট করতে হবে, একটা টাইম সেট করতে হবে, তাহলেই জিনিসটা দাঁড়িয়ে যাবে। এবং এটা যত ছোট, মানে যত ইয়াং বয়সে করা যায় সেটা তত ভালো। এবং মানে সামাও হয় না, সামাও করা হয় না, মানে প্রত্যেকবার করা হবে প্রমিস হয়, তারপরে করাটা হয় না। বাট ডোন্ট বি আ স্লেভ টু মানি, এই রোজগার করবো সারাদিন ধরে রোজগার করার একটা, ডোন্ট বি আ স্লেভ টু দ্যাট, তাহলে জীবনটা নষ্ট, বৃথা। এনজয় হোয়াট ইউ ডু। তাতে যদি কোনো পয়সা রোজগার না থাকে, ধরো তুমি একটা গল্পের বই লিখছো কিংবা একটা কবিতা লিখছো কি একটা গান প্র্যাকটিস করছো, ইউ মে নট বি এবল টু আর্ন মানি, বাট ইউ আর ফলোইং ইউর প্যাশন, সেগুলো খুব খুব প্রয়োজন আছে। এবং মানে ভালো হলে পর বলা যায় না এটা হয়তো একটা রোজগারের জায়গা হয়ে যাবে। এবং যদি টাকা রোজগার হয়ে থাকে, যদি সত্যি টাকা ধন সম্পত্তি তৈরি হয়, ডোন্ট ফ্লন্ট ইট। নারায়ণমূর্তি সাহেব সেদিন পর্যন্ত মারুতি 800 গাড়ি চালাচ্ছিলেন। কে নারায়ণমূর্তি সাহেব? আমাদের ইনফোসিসের ফাউন্ডার, যিনি ইনফোসিস বানিয়েছেন, যিনি ইনফোসিস কোম্পানির চেয়ারম্যান, খুব সাদা সিধে, নেভার ফ্লন্ট ইউর মানি। মানে আমি রতন টাটাকে দেখিলাম ফ্লন্টিং দ্য মানি। টাটাদের তো বিশাল এম্পায়ার। আবার কিছু লোক আছে, নাম বলছি না, তাদের যে রোজগার আছে সে কি কায়দা করে কি বিরাট দেখাচ্ছে যে আমার এত বড় বাড়ি আছে, এত বড় গাড়ি আছে, এত বড় এই আছে। সো ডোন্ট ফ্লন্ট ইউর মানি, বিকজ দ্যাটস এ, মানে ওয়ারেন বাফে কোনো ফ্লন্ট করে না। মানে আমি ওয়ারেন বাফে এত হাজার কোটি টাকার মালিক কি লক্ষ হাজার কোটি টাকার মালিক, সেসব কিছু বলে না। পড়াশোনাটা করছে, কনসেপ্টটা দিচ্ছে, আলোচনা করছে ইত্যাদি।
আর এই ফাইন্যান্সের সবচেয়ে বড় রোগ হচ্ছে যে ফাইন্যান্সের হিসেব নেই, ফাইন্যান্সের হিসেব নেই। রিসেন্টলি আমি একটি ফোন পেলাম, সেই ভদ্রলোক শেয়ার বাজারে ছিলেন, লাস্ট দিন অবধি ছিলেন, তিনি রিসেন্টলি মারা গেছেন। তার মেয়ে ফোন করে বলছিল যে আমি তো কিছুই জানি না বাবা, শুনতাম শেয়ার বাজারে শেয়ার কেনেন রাখেন কি করেন ঠিক আমি জানি না, বাট আপনার সাথে আপনার কথা খুব বলতো, সেরকম আপনাকে আমি ফোন করলাম, আমি তো কিছু ধরতেই পারছি না কী হবে না হবে। তার মানেটা হচ্ছে যে ফাইন্যান্সটা অর্গানাইজ করেননি ভদ্রলোক, ফাইন্যান্সটা অর্গানাইজ না। আর এটা কী হয়, আজ করব কার করব পরশু করব এই করতে করতে এই জিনিসটা অর্গানাইজ হয়ই না। যেমন ভেরি সিম্পল, আমাদের যদি ডেইলি কিছু খরচ হয়, আমরা কি কোনো একটা খাতায় লিখে রাখি যে আজকে আমি কী কী বাবদ খরচ করেছি? তো আমি একসময় লিখতাম, আজকাল আর লেখা হয়ে ওঠে না। তাতে দেখেছিলাম যে এটা কলেজ থেকে চাকরি করার লাইফের একটা পোর্শন আমার মনে পড়ছে, আমার ডায়েরিটা এখনও লেখা আছে। তাতে সব লেখা থাকতো, আজ চিকেন রোল খেয়েছি, হ্যাঁ 12 টাকা, তখন যেরকম দাম টাম ছিল। তো আজকে সিগারেটের একটা প্যাকেট কিনেছি 2 টাকা 60 পয়সা, সব লেখা থাকতো। তো সেই ডায়েরিটা একদিন আমি করতে করতে দেখলাম যে বেশ অনেক হাজার টাকার চিকেন রোল খেয়ে ফেলেছি, জানি না। তো আমরা 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 ফাইন্যান্সটাকে একদম লাস্টে দূর লিখে নেবো, হিসাব করতে হবে। আমার দাদুকে আমি দেখতাম একটা কাগজের স্লিপে রোজ রোজ সব কিছু বাজার কত টাকার করেছে, এই করেছে ওই সব লিখতো। আমি ভাবতাম যে কী দেখে, আমার বাবারও সে অভ্যেসটা ছিল, ছোট্ট একটা ডায়েরিতে আমি দেখতাম লিখে রাখতো প্রত্যেকদিন। তো এই ভদ্রলোক যিনি হঠাৎই মারা গেছেন এবং শেয়ার বাজারে যথেষ্ট ইনভলভ ছিলেন, কারণ মাঝে মাঝে আমার ফোন করতেন, তো তার বিয়ে ফোন করে বলছে যে তার কাছে কিচ্ছু জানা নেই যে কী ব্যাপার ট্যাপার। তো সেটা একটা খুব বড়, বাট দিস আর দ্য রুলস অফ মানি, ইউ হ্যাভ টু ফলো ইট। মানে ইটস এ গেম, এটা একটা খেলা যেটা শিখতে হবে, এমনি এমনি শিখে যাবে। আর সবসময় একটা যখন প্ল্যানিং করবে না, একটা এমার্জেন্সি ফান্ড অলওয়েজ রেডি রাখবে। কারণ তুমি জানো না এমার্জেন্সি ফান্ডে তুমি কোনো কিছু ডিস্ট্রেসড অবস্থায় খুব সস্তায় কিনে নিতে পারবে, যেটা তোমাকে লাভবান করবে। কিংবা এমার্জেন্সি ফান্ডে তুমি কাউকে হেল্প করতে পারবে, কি নিজেকে হেল্প করতে পারবে, কি পরিবারে কাউকে হেল্প করতে পারবে। এমার্জেন্সি ফান্ড খুব একটা দরকারি ব্যাপার, যেটা কন্টিনিউয়াসলি ক্রিয়েট করতে হবে। আর টাকাটাকে আইডল রেখো না, টাকাটাকে আইডলটাই বেশিরভাগ লোক রেখে দেয়, উইচ ডাজ নট আর্ন ইউ মানি। সি রিস্ক কথাটা বলে না, এভরি গডাম থিং ইজ এ রিস্ক। আমি যে বেঁচে আছি সেটাই বড় রিস্ক, ইউ নেভার নো। তো আমি তো ধরেই নিয়েছি যে আমি এত বছর বাঁচবো, দ্যাট ইটসেলফ ইজ এ রিস্ক ইউ আর গোয়িং থ্রু। তুমি ক্রিকেট খেলছো, রিস্ক, মাথাটা এমনভাবে বলটা সে লাগলো যে তোমার ব্রেন হ্যামারেজ হয়ে গেল। আমি অনেককে জানি আমাদের ক্লাবে গলফ খেলার যে বলটা, সেটা যখন মারা হয় এত হাই ভেলোসিটিতে থাকে, যদি ওটা কারোর গায়ে কিংবা মাথায় বা কোথাও যদি লাগে, মানে স্পট ডেড হয়ে যাওয়ার সুবিধা আছে। অথচ তুমি ভাবছো রিস্ক কী আছে, আমি তো সকালবেলা খেলতে বেরিয়েছি। সাইকেল চালাচ্ছ, রিস্ক আছে। স্কুটার চালাচ্ছ, রিস্ক আছে। তো রিস্ক যখন এত জায়গা নিচ্ছ, তাহলে ইনভেস্টমেন্টের রিস্ক নেবে না কেন? মানে হোয়াট ইজ দ্য প্রবলেম? টাকা কিছু যাবে না, যদি খারাপ হয় টাকা কিছু যাবে, বাট রিস্কটা না নেওয়ার জন্যই সবচেয়ে বড় রিস্ক করে দিলে যে তোমার আইডল টাকাটার কোনো গ্রোথ নেই। এটা আরেকটা বড় রিস্ক, আমরা সবাই এটার ভুক্তভোগী, আর যারা যারা শুনছো সবাই সেটার ভুক্তভোগী। বাট এটাকে ভেবে দেখতে হবে। আজ আমি প্রোগ্রামটা রুলস অফ মানি করছি এই জন্যে, কিন্তু দিজ আর বেসিক কনসেপ্টস, যেগুলো বাইরে গেলে ব্যাপারটা হবে না, আর সেটার বাইরেই সবাই ঘুরে বেড়াবে দেখেছি। তারপর ধরো লেট দ্য মানি ওয়ার্ক প্যাসিভলি, মানে অ্যাক্টিভলি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জমিয়ে যাও, এসআইপি করো ইত্যাদি, মিউচুয়াল ফান্ডে এসআইপি করো, শেয়ার ভালো বাছাই করে এসআইপি করো, প্যাসিভলি ওয়েট করো, একটা গ্রো করবে, একটা দারুণ ব্যাপার হবে। বাট ইউ মাইট নট বি সিইং দ্য কালার অফ দ্য মানি এভরি ডে। অ্যাক্টিভ ব্যাপারটা হয়তো নেই, না থাকার দরকার নেই, থাকার কোনো দরকার নেই। যেমন এখনও আমি আমার খুচরো পয়সাগুলোকে ওই মানি ব্যাগটা ভারী হয়ে যায় বলে ওই কয়েনগুলোকে আমি একটা পিগি ব্যাংক, একটা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে রাখি এখনও, মানে খালি নোটসগুলো থাকে। তো ওতে কী হয়, একটা সময় ভর্তি হয়ে যায়,
খারাপ নয়, অনেকগুলো টাকা ভর্তি হয়ে যায়। আজকাল তো আবার 10 টাকার কয়েন বোঝা যায় না ওটা 5 টাকার না 2 টাকার, তো অনেকগুলো হয়তো 10 টাকার কয়েনের মধ্যে ঢুকে গিয়ে বিরাট একটা টাকা হয়ে গেল। সেই বিরাট টাকাটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ওটাকে একটা আমি ইনভেস্টমেন্ট করে দিই। সো দেয়ার আর ওয়েজ টু ডু ইট। অ্যান্ড দেখো, যদি তোমার ধন সম্পত্তি রোজগার থাকে, ট্রাই টু হেল্প দ্য ওয়ার্ল্ড। অনেক জায়গায় হেল্প করবার যথেষ্ট সুযোগ আছে, আমরা হেল্প করতে পারি না, হেল্প করার মানসিকতা থাকে, ভাবি করব, তারপর আর হেল্প করে হয়ে ওঠেনি। একটু হেল্প যদি করা যায় তাহলে ক্ষতিটা কী আছে? নো হাউ টু টেক দ্য রিস্ক, দিস ইজ মাস্ট। উইথ অ্যাজ আই সেড, যে রিস্ক তোমার প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা সময় তোমার রিস্কের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তুমি অজান্তে জানছো। তুমি একটা পড়াশুনো করছো, সেটা ইটসেলফ ক্যান বি এ রিস্ক, বিকজ ওই পড়াশোনা করে হয়তো রিস্কটা হচ্ছে যে তুমি চাকরি বাকরি পেলে না। এরকম অনেক অনেক বুড়ি বুড়ি লোক আমার কাছে আসে যে ভালো মাস্টার্স লেভেলে পড়াশোনা করা, কিন্তু একটাও চাকরি পাচ্ছে না, ভেবেছিল চাকরি পাবে। সে দ্যাট হি টুক দ্যাট রিস্ক, আর না রিস্কটা এখন অসুবিধায় পড়ছে। আমি ভালো ভালো ছেলেকে দেখেছি অনেক পড়াশুনো, অনেক পয়সা করে খরচ করে এক একটা কোর্স করেছে, তারপরে দেখা যাচ্ছে যে চাকরিটা পাচ্ছে, সেই চাকরিটা মানে মানে বিচ্ছির ব্যাপার, অ্যাবসলিউটলি মাইনে কত সব কিছু ভীষণ বিচ্ছির ব্যাপার। ক্যাশ যদি না থাকে ক্রেডিট ইউজ করো, তাই ক্রেডিট কার্ডটা আরেকটা সর্বনাশার জিনিস। সুতরাং ক্যাশ যদি না থাকে হবে না খরচ। ক্রেডিট কার্ডে খরচ করাটা স্টাইলটা হচ্ছে 45 দিনের মধ্যে যার কাছে ক্যাশ থাকে সেই খালি ক্রেডিট কার্ড ইউজ করা উচিত, এর বাইরে ক্রেডিট কার্ড ইউজ করে না। এটা ইম্পর্টেন্ট রুলস অফ দ্য মানিতে, ইট ইজ নট হোয়াট ইউ মেক, ইটস হোয়াট ইউ কিপ। মেক অনেকেই করে, অনেকে অনেক টাকা বানায়, কতটা রেখে দেয় সেটাই হচ্ছে আসল গল্প, এবং সেটা খুব নির্মম একটা ব্যাপার। আমি আমার জীবনে আমার এক্সপিরিয়েন্স আছে, সামান হু মেড লট অফ মানি নেভার কেপ্ট আ পয়সা অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ, এরকম আমার জানা অনেক আছে, অনেক আছে। সো আজকে রুলস অফ দ্য মানিটা একটু মন দিয়ে শেখো, একটু জ্ঞানের টাইপের ব্যাপার, বাট এটা কাজে লাগবে জীবনে। ওই জন্যই এই অনুষ্ঠানটা মানে সরি এই প্রোগ্রামটা করলাম, দেখো কাজে লাগাতে পারে কিনা। একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।